মামলাটি করেছে কিছু যোগ্য কিছু চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছে। সোমেন নন্দী, অপরদিকে রমেশ মল্লিক। আপনি যদি দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্টে ছুটেছেন এই সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে। ফলে এই মামলাটি লিপস অ্যান্ড বাউন্সের নয়, কিন্তু এই মামলাতে যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল এবং পরবর্তীতে ইডি তদন্ত করে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে উঠে আসে লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটি। সেই কোম্পানির কিছু সম্পদ, সেই সম্পদ সংক্রান্ত বিষয়ে ইডি জানিয়েছেন। ফলে এই মামলাটি কখনোই লিপস অ্যান্ড বাউন্সের নয়, মামলাটি হলো সোমেন নন্দীর এবং রমেশ মল্লিকের। সেই মামলাটিতে উঠে এসছে লিপস অ্যান্ড বাউন্স, এবং বারবার দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমেন নন্দীর বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রিম কোর্টে। ফলে এই মামলাটি যেটা এখন লিপস অ্যান্ড বাউন্স বলেই বেশি পরিচিতি মানুষের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি মামলাটি করেছে সোমেন নন্দী। সে যখন জানতে পারে কিছু ব্যক্তি অবৈধভাবে নিয়োগ পেয়েছে, কারণ সে বারবার তথ্যের অধিকার আইন প্রয়োগ করে সে তথ্য জানতে চায়, যখন তথ্য পায় না তখন আলটিমেট হাইকোর্টে আসে। ফলে এইভাবে মামলাটি আছে। কিন্তু এই যে ধরুন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, আপনি যদি প্রতিটি নিয়োগ দেখেন না, তাহলে দেখবেন একটা জিনিস পরিষ্কার চিত্র উঠে আসছে। সেটা হলো যে যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা সেই জায়গায় চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার মতো জায়গায় গেছে। যেমন উচ্চ প্রাথমিকে কোনো নিয়োগ সম্পন্ন হয়নি 2016 সালের রেসপেক্টে, কিন্তু 2016 সালের সিলেকশন প্রসেস, কিন্তু অন্যান্যগুলো নিয়োগ সম্পূর্ণ হয়েছে, যেমন প্রাথমিকের, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি। এবং প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা সেই জায়গায় চাকরি পেয়েছে। এখন শুধু চাকরি তো আর এমনি এমনি দেওয়া হয়নি, সকলেই তো আর মন্ত্রী কন্যা নন, সকলেই তো আর অঙ্কিতা অধিকারী নন। ফলে পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। আজকে এখন খুঁজতে হচ্ছে যে সেই পয়সাগুলো গেছে কোথায়। সেখান থেকে উঠে আসছে একটার পর একটা কোম্পানির নাম, একটার পর একজন ব্যক্তির নাম, সেখান থেকেই উঠে আসছে এই লিপস অ্যান্ড বাউন্স। অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটি, সেটি ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত। ইডি প্রেস রিলিজ করে সে কথা বলেছে, আমরা দেখেছি। তারপরে তৎপরতা, এক পক্ষ চাইছেন যেন তেন প্রকারে নয়, এই তদন্তটিকে ডিরেল করতে হবে, তদন্ত প্রক্রিয়াকে প্রলম্বিত করতে হবে। আর আমরা চাইছি তদন্তটি দ্রুততার সঙ্গে শেষ হয়ে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, আর যতজন এই সমস্ত দুর্নীতি করেছে তারা সব জেলে যাক। দেখুন, কার স্বার্থ জড়িয়ে আছে আমার এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন নয়, তার কারণ যেহেতু মামলার সঙ্গে সরাসরি যুক্ত, এবং আমি এই সোমেন নন্দী যেহেতু আইনজীবী হিসেবে এই মামলায় আছি, তাই আমি সরাসরি কোনো মন্তব্য না করতে চাইলেও এটা পরিষ্কার তো হয়ে গেছে যে কোথাও না কোথাও গিয়ে তদন্তটা যেন আটকে যাচ্ছে, থমকে যাচ্ছে। আমাদের প্রশ্ন সেখানেই যে কেন। আমরা সকলেই বুঝতে পারছি যে একটা কোম্পানি, তার নাম উঠে আসছে, সেই কোম্পানির একজন ডিরেক্টর বা প্রাক্তন ডিরেক্টর তিনি জেলবন্দি, অথচ সেই কোম্পানির অন্যান্য পদাধিকারীরা তারা বহাল তবিয়তে আছেন। কেন? এই প্রশ্ন তো আছে, আমার মনে আছে, এই প্রশ্ন সাধারণ জনগণের মনে আছে, যে মামলাকারীর মনে আছে, যে কেন ওই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র সে জেলে, অথচ সেই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত আরেকজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বহাল তবিয়তে আছেন। রাজ্যের মানুষ জানতে চাইছে কারণ কি, আমি জানতে চাইছি কারণ কি, মামলাকারী জানতে চাইছে কারণ কি, কেউ উত্তর খুঁজে পাচ্ছে না। এই উত্তর আমাদের খুঁজতে হবে, আর এই উত্তর পাওয়া যাবে তখনই যখন এই পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হবে দ্রুততার সঙ্গে। কারণ এটা কোর্ট মনিটর তদন্ত, তদন্তকারী সংস্থাকে ভুললে চলবে না যে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, টাইম টু টাইম আদালতে কিন্তু রিপোর্ট দাখিল করতে হবে। তদন্ত আদালত করবে না, কিন্তু তদন্তে মনিটর অবশ্যই আদালত করবে, মনিটরিং করবেই। ইডি বলেনি, এটা সিবিআই এর আইনজীবী যিনি ছিলেন তিনি
একটা লাইটার নোটে বলেছেন, ফলে সেটা নিয়ে খুব একটা মন্তব্য করতে চাইবো না। আর ইডির আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন যে হ্যাঁ নিশ্চিতভাবেই যেহেতু প্রতি পদে তাদের বাধার সম্মুখীন হচ্ছে এবং এটা ফ্যাক্ট, এ নিয়ে কোনো মানে আমি অন্ততপক্ষে দ্বিমত পোষণ করব না। কারণ হচ্ছে আমরা দেখেছি সুজয় কৃষ্ণ ভদ্রের ওই ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে গিয়ে কিভাবে ইডিকে বারবার বিভিন্ন বাধা পেরোতে হয়েছে, ইভেন আলটিমেট আদালতের নির্দেশের ফলে সেটা সম্ভব হয়েছে সে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা। ফলে এটা ফ্যাক্ট যে হ্যাঁ বাধা আছে, বাধা ছিল, কিন্তু তার অর্থ এই নয়, যেটা আদালতও বলেছে যে তার অর্থ এই নয় যে আপনারা কি ভেবেছিলেন যে এটা খুব সহজ হবে, না সহজ হবে না। তার কারণ এই যে দুর্নীতির তদন্ত সেটা যদি দেখেন তাহলে দেখবেন এই দুর্নীতির সঙ্গে একেবারে অত্যন্ত হেভিওয়েট মানুষরা যুক্ত। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এরা কারা? সুবীরেশ, শান্তিপ্রসাদ সিনহা, জীবন কৃষ্ণ সাহা, কুন্তল, শান্তনু, সব তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, হেভিওয়েট নেতা নেত্রী। এবং সর্বোপরি তো এই স্ক্যামের সঙ্গে জড়িত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্ক্যামের বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই স্ক্যামের সঙ্গে সরাসরি যেহেতু, তার কারণ দেখুন এই রাজ্য সরকারের যদি মদত না থাকতো, বিশেষ করে রাজ্য সরকারের যিনি সুপ্রিমো, এই সরকারের সুপ্রিমো যদি মদত না থাকতো তাহলে এই যে দুর্নীতি সেটা করাই সম্ভব হতো না। তিনি তার সরাসরি মদতেই, আমি সরাসরি বলছি, এই দুর্নীতি হয়েছে। তিনি আজকে বলছেন, সাফাই গাইছেন আমি কিছু জানতাম না। তা আপনি জানতেন না যখন এই যে এসএসসির ক্ষেত্রে কেন এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেটা ব্যবহৃত হবে অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য, এসব বলতে গেলে কেন ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটার কগনিজেন্স নেওয়ার পর কোনো ব্যবস্থা নিলেন না? প্রশ্ন থাকবে না? উল্টে তিনিই বিধানসভার অভ্যন্তরে বলছেন, বাইরে বলে বেড়াচ্ছেন একজন অবৈধ চাকরি প্রাপকেরা চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না। কেন? যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলো তার কেন চাকরি যাবে না? তাহলে যারা খাতা ভর্তি করলো তারা কি দোষ করলো? চাকরি তো যাবেই, সাদা খাতা যে জমা দিয়েছে তার চাকরি যাবেই, একদম হওয়া উচিত। এবং শুধু তাই নয়, দেখছেন না এই দুদিন ধরে এই নাটক মঞ্চস্থ করেছে, একটা নাটক যে এই রেড রোডে বসে আছেন, এই কেন্দ্র নাকি বঞ্চনা করেছে। তো কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তারা নাকি এখানে কলকাতার রেড রোডে, যা দিল্লিতে বস, বলবেন আমরা তো দিল্লিতে গেছিলাম। ওদের এখন লড়াই, কে দিল্লিতে থাকবে কে কলকাতায় থাকবে। ভাইপো বলছে আমাকে কলকাতাটা দাও, দিল্লি পিসি বুঝেছে না এ আমার বিপদ হয়ে যাচ্ছে, তুই বাবা দিল্লিতে আন্দোলন কর, তোকে দেশের নেতা বানাবো, পাম খাইয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সে আপনার দেখলো যে না দিল্লির হাওয়া খারাপ, ও বুঝে গেল দিল্লির হাওয়া খারাপ, কলকাতায় চলে এলো। দিল্লির ওকে কে পাত্তা দেবে? দিল্লিতে এখান থেকে লোক নিয়ে গেছে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ও দিল্লিতে ওকে কে সাপোর্ট করবে? 4টে লোক আসবে না তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে। ফলে ও বুঝতে পেরেছে কলকাতায় করতে হবে। দেখুন যদি সত্যি কেন্দ্রীয় বঞ্চনা 100 দিনের কাজে হয়ে থাকে, চাইলেই ওরা মামলা করতে পারতো রাজ্য সরকার, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই রাস্তায় না বসে মামলা করে যা যা প্রাপ্য ছিল সেটা আদায় করে নিয়ে আসতো। সুপ্রিম কোর্টে অরিজিনাল জুডিশিয়ালে মামলা করলেই তো মিটে যেত। কিন্তু মামলাটা করবে না। কেন করবে না? তার কারণ যেই মামলা করবে আদার সাইড দিয়ে এসে প্রথমেই বলবে তোমার দাও ইউসি দাও, তোমরা তো এই জাল জব কার্ড বানিয়েছ, ইউসি দাও, ধরা পড়ে যাবে। কারণ ওরা ভালো করে জানে 100 দিনের কাজে কত চুরি করেছে এরা। ফলে সেই ধরা পড়ে যাওয়ার ভয়ে মামলা করতে যাচ্ছে না, আর সেটাকে ইস্যু করে মনে করছে সামনের লোকসভা নির্বাচন ভোট বৈতরণী পেরিয়ে। মানুষ কি বোকা নাকি যে ভোট বৈতরণী পেরোনো যাবে এই শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনার নাম করে 100 দিনের কাজের নাম করে ওখানে বসে পড়লেন? তো এতই আপনার এই সাধারণ মানুষের প্রতি
এত দরদ থাকতো তাহলে মামলা করতেন। তৃণমূলের এই চোর নেতাদের বাঁচানোর জন্য প্রতিদিন সুপ্রিম কোর্ট ছোটা হয়, প্রায় পারলে প্রতিটি মামলায় সুপ্রিম কোর্ট ছোটেন। সেই সরকার সাধারণ মানুষের টাকা আদায়ের জন্য একদিনও সুপ্রিম কোর্ট ছুটতে পারছেন কেন? প্রশ্ন তো থাকবে। কেন্দ্রের প্রতি আপনার যদি কোনো প্রকার দাবি দেওয়া না থাকে, আপনার যদি কোনো প্রাপ্য না থাকে, তারা এতদিন বলছিলেন কোনো মিথ্যা আওয়াজ দিচ্ছিলেন কেন? আর যদি সত্যি সত্যি দাবি দেওয়া থেকে থাকে, সত্যি সত্যি তাদের কাছে পাওনা থেকে থাকে, আপনি কেন সেটা আদায় করছেন না? আপনি ধারে সংসার চালাচ্ছেন, অথচ আপনি একজনের কাছ থেকে টাকা পাবেন, তার কাছ থেকে টাকা আপনি নেবেন না বা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন না, অথচ আপনার ধারের পরিমাণ বাড়াবেন। সংসারে এই যে যারা আছে তাদের তো ঘাড়ে আরো বেশি দেনা হবে। এই গোটা পশ্চিমবঙ্গ তো এখন দেনাই চলছে। মমতা ব্যানার্জি তো মানে দেনাই চালাতে চালাতে গোটা পশ্চিমবঙ্গকে যে জায়গায় নিয়ে গেছে অভাবনীয়। যে পশ্চিমবঙ্গে এত ঋণ হতে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। ওর এন্টারটেনমেন্টের জন্য কত টাকা ঋণ হয়। এই যে রেড রোডে ওর এন্টারটেনমেন্ট চলে, প্রতি বছর ওর রেড রোডে এন্টারটেনমেন্ট চলে। এই যে জেলায় জেলায় প্রশাসনিক সভার নাম করে ওর যে এন্টারটেনমেন্ট চলে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ক্ষমতায়িত করেছে কিসের জন্য? পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায়িত করেছে এই জন্য যে তুমি রাজ্যটাকে সঠিকভাবে চালাবে। ওকে কি ওই যে বাড়ি বাড়ি ঘুরে বেড়ানোর জন্য ওকে মুখ্যমন্ত্রী বানিয়েছে নাকি? যে তোমাকে মুখ্যমন্ত্রী বানালাম, আমরা ট্যাক্সের টাকা দিলাম, আমাদের ট্যাক্সের টাকায় তুমি তেল কিনবে আর বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। তোমাকে নবান্ন 14 তলা থেকে নবান্ন থেকে তুমি রাজ্য চালাবে। এই যদি বেশি দিন চলে আমরা ঠেলে ওকে 14 তলায় তুলে দেবো। আগামী 26 পর্যন্ত ওকে নামতে দেবো না 14 তলা থেকে, ওকে ঠেলে তুলে দেবো। তুমি রাজ্য চালাও। আমাদের দেশে রাইট টু রিকল নেই যে একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর তাকে আবার ডেকে নেওয়া যায়। ওকে 5 বছর চালাতেই হবে, যদিও ও 5 বছর চালাতে পারবে না। ও ভালো করে জানে যেভাবে ও ঋণ নিয়েছে এই রাজ্য চালাতে, তাতে ওর 5 বছর চালাতে পারবে না। ও ভালো করে জানে। আর ও যা অপকর্ম করেছে এমনি ওকে জেলে যেতে হবে। আমার তো আশ্চর্য লাগছে ও এখনো এই জেলের বাইরে রেড রোডে কেন বসে আছে। ওকে তো জেলে বসে থাকার কথা, ওকে ছেড়ে রেখেছে কে? ও যা যা অপকর্ম করেছে তাতে ও জেলের বাইরে বেশি দিন ছাড়া থাকার কথা না, অনেকদিন আগে জেলে চলে যাওয়ার কথা। কিন্তু ওকে ওই এক্সটেন্ডেড পিরিয়ডে রেখেছে। লোকসভা ভোটের আগে এটাকে ইস্যু করে ও ভাবছে 2-4টে ভোট পাবো। ও মানুষ ভোট টোট দেবে না। কর্মচারী পক্ষের আইনজীবী, ফলে দেখুন এই যেমন এই লাস্ট ইয়েতে তার আইটেম নাম্বার ছিল 60, ফলে সেখান থেকে রিচ করতে পারেনি বলে পরবর্তী ডেট। কিন্তু আমি দেখুন এটা প্রসিডিউরাল বিষয়, এই নিয়ে আমি মন্তব্য করতে চাইবো না। নিশ্চিতভাবেই এই মামলাটি দ্রুততার সঙ্গে শেষ হওয়া উচিত, এবং বিশেষ করে এই মামলার ক্ষেত্রে রাজ্য সরকার 6বার হেরেছে। কর্মচারীদের কাছে 6বার হেরেছে, আমাদের কাছে 6বার হেরেছে রাজ্য সরকার। দেখুন এই রাজ্য সরকার সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আদায় করতে সুপ্রিম কোর্টে যেতে পারছে না, অথচ নিজের কর্মচারীদের ডিএ আটকাতে সুপ্রিম কোর্টে চলে গেছে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে। সকলে বলছে হ্যাঁ যোগ্য যারা তাদের চাকরি যাও, সকলে বলছে হ্যাঁ বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা, তাদের ন্যায্য বেতন দাও, তুমি তোমার এন্টারটেনমেন্ট প্যাকেজ কমাও, আর রাজ্যটাকে সঠিকভাবে চালাও। এই দুষ্কৃতীদের দ্বারা রাজ্য চালিও না। কিন্তু কে শোনে কার কথা? ওই দুষ্কৃতী দিয়েই রাজ্য চালাবে, দুষ্কৃতী দিয়েই দল চালাবে, ও দুর্নীতিগ্রস্তদের দিয়েই দল চালাবে, দুর্নীতিগ্রস্তদেরই প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক পদে বসাবে, দিয়ে তাদের নিয়ে রাজনীতি করবে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটি আর রাজনৈতিক দল নেই, ওটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। ওরা ওখানে আসে, ওটা একটা লাভজনক সংস্থার মতো হয়ে গেছে। লোকে ওখানে যায় কিছু কামাবার জন্য।
ওকে রাজনীতি করতে চায় নাকি এখন তৃণমূল কংগ্রেসে কেউ? আপনি তৃণমূল কংগ্রেসে জিজ্ঞাসা করবেন তো, ক্যামেরার সামনে জিজ্ঞাসা করবেন না, বলবে বিরাট নীতি আদর্শ, বিরাট মমতা দিদির নীতি। তো একটাই নীতি, আও আর খাও, বলে আও আর খাও হচ্ছে। ও দেখুন, আমি জানি না কোন অডিও ক্লিপের কথা বলছেন, তবে তৃণমূল কংগ্রেসের যা ফরম্যাট তাতে অবাক হওয়ার কিছু নেই। নিশ্চিতভাবেই দেখুন ওর যা ফরম্যাট, ও কাটমানির দল, ফলে আমি মনে করি না যে এইসব মানে ওটা ভাইরাল হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক কথাই। আমি আগেও বলেছি, আবারও বলছি যে তৃণমূল কংগ্রেসে শত লোক নেই, আমি কথা বলছি না। তৃণমূল কংগ্রেসে নিশ্চিতভাবে শত লোক আছে, কিন্তু তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের সমর্থক। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা হতে গেলে তাকে দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার থাকতে হবে। এক, হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে, নাহলে দুষ্কৃতি হতে হবে। ফলে সেখানে কাটমানি থাকবে, চাকরি বিক্রি করে টাকা তোলা থাকবে, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি থাকবে, আর না হলে বোম ছোড়া শওকত, জগ ছোড়া আরাবুল, ঢিল ছোড়া ববি, আর সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান। এই নিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে দেখুন, ওরা জানে শুরু জেলে শেষ জেলে। ওদের তিন ধরনের নেতা আছে। এক, যারা জেলে অবস্থান করছে, এই পার্থমানিক টাইপের লোক। দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে ফিরে এসছে, কুণাল টুনাল টাইপের লোক, কুণাল, মদন, সুদীপ, এই টাইপের। আর তৃতীয় হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছে, রেড রোডে জায়গায় খুঁজে পাবেন, এখন বসে বসে আছে মাঝে মাঝে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই টাইপের লোক যারা জেলের জন্য অপেক্ষা করছে। ফলে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই তাই। এই ফরম্যাটেই হচ্ছে হয় জেলের জন্য অপেক্ষা করতে হবে, না জেল থেকে ফিরে আসতে হবে, না জেলে অবস্থান করতে হবে। ওদের শুরু জেলে, শেষ জেলে। তৃণমূল কংগ্রেস ও জেলেই শুরু, জেলেই শেষ। তৃণমূল কংগ্রেসের আমলে সবই সম্ভব। আপনারা দেখেছেন এসএসসি চাকরি প্রার্থীরা পৌঁছে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, বেরিয়ে এসে বলছে আলোচনা, খুব ভালো আলোচনা হয়েছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ? সে আলোচনা করছে চাকরি প্রার্থীদের সাথে, দিয়ে আলোচনা ফলপ্রসূ হচ্ছে। কুণাল ঘোষণা করে দিচ্ছে যে কে চাকরি পাবে, কে চাকরি পাবে না। কবে? লোকসভা ভোটের জাস্ট কিছুদিন আগে, 2024-এর লোকসভা নির্বাচন। তো আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দেব, 2019 সালের লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পৌঁছে গেলেন? এই প্রেস ক্লাবের সামনে, এই যে ছেলেমেয়েরা আজকে আন্দোলন করছে না, এদেরই বন্ধুরা, তারা ওই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছিল চাকরি পায়নি, এই 2016 সালের সিলেকশনের সাপেক্ষে। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যে ওই একই ঘোষণা আজকে যা কুণাল ঘোষণা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিল হ্যাঁ চাকরি হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললে একটা কমিটি তৈরি করে দেবো। সেই কমিটিকে পরবর্তীতে জানা গেল সেটা 5 সদস্যের কমিটি, যে কমিটির মাথায় ছিলেন ডক্টর শান্তি প্রসাদ সিনহা, এসপি সিনহা। সেই কমিটির মধ্যে ছিল মন্ত্রীর ওএসডি, ল অফিসার সহ 5 জন। তাদের স্থান কোথায় হয়েছে এখন? ডক্টর শান্তি প্রসাদ সিনহা কোথায় এখন? জেলে। 19-এর লোকসভা নির্বাচনের আগে ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাকরির ঘোষণা, তার ফলে ডক্টর এসপি সিনহার স্থান হয় জেলে। আর যে কজনের চাকরি দিয়েছিল ওই যে ওখান থেকে বেছে বেছে, তাদের প্রায় সকলেরই চাকরি বাতিল হওয়ার মুখে। এই যে শেতাব চাকরি পায়নি, তাকে গত লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেছিলেন, যাদের র্যাঙ্ক ছিল পিছনে, তাদের চাকরি দিল, আর 5 সদস্যের কমিটি তৈরি করে দিল। আদালত ঘোষণা করলো এই 5 সদস্যের তৈরি কমিটি অবৈধ, আর সেই কমিটির মাথায় ছিল ডক্টর এসপি সিনহা, তাকে ধরে জেলে পাঠিয়ে দিল, গাছ চেপে ধরে জেলে পাঠিয়ে দিল। আমি জানি না এবার লোকসভা নির্বাচনের আগে এই যে ঘোষণা, তার ফলে আগামী লোকসভা নির্বাচনের আগে তার স্থান আবার কোথায় হবে। গত লোকসভা নির্বাচনের আগে, 19-এর লোকসভা নির্বাচনের আগে যে ঘোষণা হয়েছিল, তার ফলে এসপি সিনহা সেই কমিটির মাথার লোক,
সে কিন্তু জেলে গেছে। এবার লোকসভা নির্বাচনের আগে যা ঘোষণা হয়েছে, জানি না সামনের লোকসভা নির্বাচনের আগে তার স্থান কোথায় হবে। খবরদার এসব করবেন না। গত লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করেছিল, যাদের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেছিল, সে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে পিছনের দিকে র্যাঙ্ক, সে তাপকে টপকে তার পিছনের দিকে র্যাঙ্ক, সে তাকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় গুজুর গুজুর ফুসুর ফুসুর করিয়ে তার হাতে রেকমেন্ডেশন লেটার সে পেয়ে গেছে এসএসসি থেকে। আদালত বলে দিল চাকরি তার বাতিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুঅভ্যাস আছে। গত লোকসভা নির্বাচনের আগে এই কুঅভ্যাসের ফলে অনেককে বিপদে ফেলেছেন। আর তার সঙ্গে এই যারা এইসব কমিটিতে ছিল তারা কিন্তু সব জেলে গেছে। আমি জানি না এবার লোকসভা নির্বাচনের আগে এই যারা সব ঘোষণা টোষণা করছে, যারা সব এইসব নিয়োগের সঙ্গে যুক্ত হচ্ছে, জানি না আগামী লোকসভা নির্বাচনের আগে তাদের স্থান কোথায় হবে। দেখেন আবার ওই র্যাঙ্ক ট্যাঙ্ক টপকে আবার চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা করেন না অন্য কোনো কনসিডারেশনে। তাহলে কিন্তু সামনের লোকসভা নির্বাচনের আগে আপনারও স্থান ওই ডক্টর এসপি সিনহার পাশের কুটুরিতেই হবে।